বউ সেজে পার্লার থেকে বের হতেই কেউ একজন মুখে রুমাল চেপে ধরল। তারপর আর কিছু মনে নেই। চোখ মেলতেই নিজেকে একটা বন্ধ রুমে আবিষ্কার করলাম। আমি রেনি। আজ আমার বিয়ে হওয়ার কথা ছিল আজানের সঙ্গে। আজান, যাকে আমি 5 বছর ধরে ভালোবাসি। আজ আমাদের এতদিনের ভালোবাসা বিয়েতে রূপান্তরিত হওয়ার কথা ছিল। কিন্তু কি থেকে কি হয়ে গেল কিছু বুঝতে পারলাম না। আমি কোথায় আছি এখন? পাশ থেকে কিছু মানুষের কোলাহল শোনা যাচ্ছে, একটু খেয়াল করে শুনতে লাগলাম। এই মাথা মোটারা, তুলে আনতে বললাম কাকে, আর তোরা কাকে নিয়ে আসলি? তোরা সব প্ল্যানটা নষ্ট করে দিলি। আমি এখন কি করব বল? বড় ঝামেলা বাঁধিয়ে দিলি তোরা। আরোহী আমার জন্য যে পার্লারের সামনে দাঁড়িয়ে আছে, তোরা সে পার্লার থেকে অন্য মেয়েকে নিয়ে আসলি। এখন এই মেয়েকে নিয়ে কি করব বল? বস, চিন্তা করবেন না, এবার ঠিক ভাবিকেই নিয়ে আসবো। কিন্তু এই মেয়েকে ছাড়লে যদি পুলিশের কাছে চলে যায়, আপনার তো আজকে বিয়ে, ঝামেলা হয়ে যাবে বস। আমি আজ কোনো ঝামেলা চাই না। এই মেয়ের ব্যাপারটা পরে দেখা যাবে। তোদের বারবার বলছি আরোহীর ছবিটা ভালোভাবে দেখে যাবি। যা, এখনও আমার জন্য ওয়েট করছে। আমার গুন্ডামির কারণে ওর পরিবার আমাকে মেনে নেয়নি, তাই ও চায় আমাকে পালিয়ে বিয়ে করতে। এই জন্যই কিডন্যাপিং নাটকটা সাজালাম। আর তোরা সর্বনাশ করে দিলি। সরি বস, এবারের মতো মাফ করে দেন। আমরা এখনই ভাবিকে নিয়ে আসছি। ওদের কথা শুনে আমার বুক ফেটে কান্না আসতে লাগলো। ওদের ভুলের জন্য আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি কি আমার ভালোবাসাকে হারিয়ে ফেলবো? আমি উঠে গিয়ে চিৎকার করে দরজা ধাক্কাতে লাগলাম। আমার চিৎকার শুনে রাজীব নামের লোকটা আমার কাছে এসে তার ভুল স্বীকার করলো। তাদের এই ভুলের জন্য আজ সবাই আমাকে ভুল বুঝবে। আজানের পরিবার এমনিতেই এই বিয়েতে এতটা রাজি ছিল না। আজানের জড়াজড়িতেই তারা অবশেষে বিয়েতে মত দিয়েছে। আর এখন যদি এইসব জানতে পারে, তাহলে তারা বিয়ে ভেঙে দেবে। এই সব চিন্তা করেই আমার খুব রাগ হতে লাগলো। এই লোকটার ওপর আমি চিল্লিয়ে বললাম, আপনাকে আমি পুলিশে দেব। আজ আপনার জন্য আমার এত বড় ক্ষতি হয়ে গেল, আপনি কি জানেন? পুলিশের কথা শুনে রাজীব ভয় পেয়ে গেল। এই মেয়েকে এখন কিছুতেই এখান থেকে যেতে দেওয়া যাবে না। ওকে ছাড়া মানে আমার আরোহীকে বিয়ে করার স্বপ্ন শেষ। রাজীব মনে মনে কিছু একটা চিন্তা করে তার বড় ভাই রাজ পৌঁছানোর পর রাজীব সব ঘটনা খুলে বলল। মেয়েটা কোথায়? রাজীব আমার দিকে ইশারায় দেখালে লোকটা আমাকে দেখে মুগ্ধ নয়নে চেয়ে রইল। এরপর কি যেন ভেবে বলল, তুই চিন্তা করিস না, এই মেয়েকে আমি বিয়ে করব। তুই কাজী ডেকে আন। তাদের কথায় আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার মনে হয় না আমি এদের আগে কোনোদিনও দেখেছি। আর এরা কী সব বলছে? আমি কোনো পুলিশের কাছে যাব না। আপনারা প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি আজানকে বুঝিয়ে বললে ও ঠিক বুঝবে। আমার কথা শুনে রাজ চিৎকার করে রাজীবকে বলল, কী রে, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি যা, কাজী ডেকে নিয়ে আয়। ভাই, কাজী তো রেডি আছে। আরোহী আমি আজ বিয়ে করব। তাহলে চল কাজী সাহেবের কাছে। বলেই রাজ আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। আমি কিছুতেই আপনাকে বিয়ে করব না, ছাড়ুন আমাকে। বলেই তার হাত থেকে আমি আমার হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম। রাজ আমাকে টানতে টানতে কাজীর কাছে নিয়ে গেল। আমার জীবনটা হুট করে কি থেকে কি হয়ে গেল, সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আমার তো আজ আদানের সাথে বিয়ে হওয়ার কথা ছিল। এমন একটা অপরিচিত ছেলের সাথে কিভাবে আমি বিয়ে নামক সম্পর্কে জড়াতে পারি? প্লিজ আমাকে ছাড়ুন। আমাকে যেতে দিন। আমার এত বড় ক্ষতি করবেন না। আমি 5 বছর ধরে একজনকে ভালোবাসি। আজ তারই সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। প্লিজ আমাকে যেতে দিন। এতক্ষণে হয়তো সবাই আমাকে খুঁজছে। রাজ আমার কথার কোনো ভ্রূক্ষেপ করল না। সে তার মতোই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। রাজীবের মাধ্যমে রাজ আমার সব ইনফরমেশন কালেক্ট করিয়ে নেই। ভাই, যা করার তাড়াতাড়ি করো, পুলিশ কেস হয়ে যেতে পারে। আমি আপনাকে কিছুতেই বিয়ে করব না। বলেই এক ঝটকায় রাজের থেকে আমার হাত ছাড়িয়ে রাজকে একটা ধাক্কা মেরে আমি দৌড়াতে শুরু করলাম। রাজও আমার পেছনে ধাওয়া শুরু করলো। এক পর্যায়ে রাজ পুনরায় আমাকে ধরে ফেললো। তোমাকে দেখে আমার লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে গেছে রিনি। বিয়েটা করে ফেলো, দেখো কোনো একদিন ভালোবাসাটা দুজনের দিক থেকেই হয়ে যাবে। আমার যা একবার পছন্দ হয়ে যায় সেটা আমার চাই চাই, হয় আপোষে না হয় জোর করে। আমি তা আমার করে নিই। তোমাকে আমার ভালো লেগে গেছে। তুমি আজ থেকে শুধু আমার, এই রাজের। আমি আপনাকে মরে গেলেও বিয়ে করব না। কথাটা বলার সাথে সাথে রাজ সজোরে আমার মুখে একটা থাপ্পড় বসিয়ে দিল।
আমার মাথাটা ভোঁ ভোঁ করে ঘুরতে লাগলো। আমি পরে জপতে নিলে রাজ আমাকে কোলে নিয়ে কাজের কাছে গিয়ে বসিয়ে দিল। এক প্রকার জোর করেই রাজের সাথে আমার বিয়েটা সম্পূর্ণ হলো। আমি কথা বলার মতো ভাষা হারিয়ে ফেললাম। কিছুক্ষণ পর রাজীব আর আরোহীর বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। তারা এখন তাদের বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো। প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা থেকে মৃত্যু হয়তো ভালো ছিল। রাজ আমার হাত ধরে দাঁড়াতেই আমি মাথা ঘুরে পড়ে জ্ঞান হারিয়ে ফেললাম। চোখ মেলে তাকাতেই অচেনা কারো বাসায় নিজেকে আবিষ্কার করলাম। পরেক্ষণেই আমার সাথে ঘটে যাওয়া সব কিছু মনে পড়ে গেল। বুক ফেটে কান্না আসতে লাগলো। আমার আশফির সব স্বপ্ন আজ ভেঙে গেছে। খানিক বাদে দরজা খোলার আওয়াজ পেলাম। একজন মহিলা রুমে প্রবেশ করলো। তার হাতে একটা লাল রঙের শাড়ি আর হালকা কিছু গহনা। সে গম্ভীর গলায় আমাকে ড্রেস চেঞ্জ করে আসতে বলল। রাজ আমাকে এই শাড়িতে দেখতে চেয়েছে। তার কোনো কথায় আমি কান দিলাম না। অনেক বিনিময়ের সাথে তার কাছে একটা মোবাইল ফোন চাইলাম। সে কিছুতে রাজি হচ্ছিল না। অবশেষে সে রাজি হলো। বিনিময়ে আমাকে এই শাড়িটা পরতে বলল। আমিও রাজি হয়ে গেলাম। ড্রেস চেঞ্জ করে তার সাহায্যে শাড়িটা পরলাম। সে তার মোবাইল ফোনটা আমার কাছে দিয়ে বলল 2 মিনিটের মধ্যে মোবাইলের কাজ শেষ করতে। আমি তার হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে কোনো কিছু চিন্তা না করেই আজানের ফোনে কল করলাম। একবার রিং হওয়ার পর দ্বিতীয়বার কল রিসিভ হলো। আজান হ্যালো বলার সাথে সাথে আমি তাকে বললাম, আজান আমি রিনি। আজান আমার কণ্ঠ শুনে প্রচুর রেগে গিয়ে বলল, মা ঠিকই বলেছিল, তুমি স্বার্থপর, তুই একটা বিশ্বাসঘাতক। পার্লারে সাজতে গিয়ে কার সাথে পালিয়ে গেছিস তুই? কেন এভাবে আমাকে ঠকালি? বিয়ের নামে ভরা মজলিসে ডেকে এনে সবার সামনে অপমান করালি কেন? উত্তর চাই আমার, বল। আজান বিশ্বাস করো, আমার সাথে অন্যায় হয়েছে। রাজ নামের এক লোক জোর করে আমাকে বিয়ে করেছে। আমি তাকে চিনি না, কখনো তাকে দেখিওনি পর্যন্ত। আজান প্লিজ আমাকে বাঁচাও। আমি আর কিছু বলার আগেই রাজ এসে আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। রিনি বিয়ে করে ফেলেছে। আজান শুধু এইটুকু শুনেই স্তব্ধ হয়ে গেল। বাকি কোনো কথা তার কান পর্যন্ত পৌঁছালো না। রিনি তার সাথে বিশ্বাসঘাতকতা করলো। আজান সঙ্গে সঙ্গে রিনির বাসায় চলে গেল। রিনির বাবা মা তাদের সন্তানের চিন্তায় বিভোর হয়ে আছে। আজানকে দেখা মাত্র রিনির মা ছুটে এসে বলল, বাবা আমার মেয়েটার কোনো খোঁজ পেলে? হ্যাঁ আন্টি, পেয়েছি। আপনার সুন্দরী মেয়ে আমার অগোচরে কারো সাথে সম্পর্ক করে আমাকে ধোঁকা দিয়ে পালিয়ে বিয়ে করে ফেলেছে। না বাবা, এটা কখনো হতে পারে না। ও তোমাকে প্রচণ্ড ভালোবাসে। আমার মেয়ে নিশ্চয় কোনো বিপদে পড়েছে। ও কোথায় আছে তুমি কি জানো? আমার মা ঠিকই বলতো, সব মধ্যবিত্ত লো পরিবারের মেয়েরা শুধু টাকা চেনে। আমার টাকা কম পড়েছিল, এই জন্যই হয়তো আমার থেকে বেশি টাকাওয়ালা কোনো ছেলে পেয়ে আমাকে ছেড়ে তাকে বিয়ে করেছে। আজানের কথা শেষ হতে না হতেই রিনির বাবা চিৎকার করে উঠল, আমার শিক্ষা এত ঠুনকো না আজান। আমি আমার মেয়েকে এভাবে গড়ে তুলিনি। যদি তোমার কথা সত্যি হয় তাহলে আমি আমার মেয়েকে ত্যায্য করব। আপনার মেয়ের জন্য আজ আমার পরিবারের মান সম্মান ধুলোয় মিশে গেছে। আমিও আগামী 1 সপ্তাহের মধ্যে আমার পরিবারের পছন্দে বিয়ে করে ফেলবো। রিনি যদি পারে তাহলে আমি কেন পারবো না? ওকে এর জন্য আমি কখনো ক্ষমা করব না, কখনো না। বলেই আজান আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে চলে গেল। অন্যদিকে রিনির হাত থেকে ফোনটা নিয়ে রাজ রিনিকে কিছুই বলল না। রিনির হাত ধরে বলল, চলো আমার সাথে। বলে রিনির হাত ধরে টেনে কোথায় যেন নিয়ে গেল। রাজের বাবা এলাকার একজন ক্ষমতাশালী রাজনীতিবিদ। রাজরা 2 ভাই 1 বোন। রাজীব রাজের ছোট ভাই। রাজের বাবা ক্ষমতা থাকার জন্য সবাই রাজদের অন্যায় মেনে নেয়। কারো প্রতিবাদ করার সাহস নেই। রাজ সবার সামনে আমাকে পরিচয় করিয়ে দিল। রাজীব আর আরোহীর ব্যাপারটা পরিবারের সবাই আগে থেকে জানতো। তাই ওদের নিয়ে কেউ মাথা ঘামালো না। রাজ বড় গলায় তার মাকে বলল, মা তুমি তো সব সময় আমার বিয়ের কথা বলতে। আমার এত গার্লফ্রেন্ড থাকার সত্ত্বেও আমার বউ হওয়ার যোগ্যতা কারোই ছিল না। এই মেয়েটাকে আজই দেখেছি মা, ভালো লেগে গেছে, তাই তো জোর করে বিয়ে করে ফেলেছি। রাজের কথা শুনে আমার রাজের প্রতি ঘৃণায় সারা শরীর কাঁপতে শুরু করলো। ইচ্ছে করছে চর মেরে গাল লাল করে দিই, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করার আপ্রাণ চেষ্টা করছি। আমায় ভেঙে পড়লে চলবে না, যেভাবেই হোক এখান থেকে পালিয়ে যেতে হবে। আমি শুধু সুযোগের অপেক্ষা করছি।
মেয়ে তো দেখতে মাশা আল্লাহ। রাজ তার মাকে সালাম করতে বলল। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। আমার দাঁড়িয়ে থাকা দেখে রাজের মা বলল, এত ডেমাক এই বংশের বউদের সাথেই মানায়, ভেরি ইমপ্রেসিভ। রাজ তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, রিনির বাবা মা হয়তো এর মধ্যে পুলিশ কেস করে ফেলেছে। রাজের বাবা বলল, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। এনজয় মাই বয়। আমি তাড়াতাড়ি তোমাদের দুজনের বউ ভাতের অনুষ্ঠানের আয়োজন করছি। রাজ আমার হাত টেনে কোথায় যেন হাঁটা শুরু করলো। এটা দেখে রাজের মা বলল, এখন কোথায় যাচ্ছিস? রাজ তার মাকে জবাব দিল, মা, তুমি ফুলসজ্জার ঘর সাজাতে বলো, আমি একটু আমার শ্বশুর শাশুড়ির সাথে পরিচিত হয়ে আসি। রাজের কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি এতক্ষণ পালিয়ে যাওয়ার চিন্তা করছিলাম, আর সে নিজেই আমাকে আমার বাসায় নিয়ে যাচ্ছে। বাসায় আমি মাকে দেখা মাত্রই জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। মা, আমাকে এই ছেলেটা কিডন্যাপ করে জোর করে বিয়ে করেছে। আমি অনেক চেষ্টা করেও এর থেকে রেহাই পাইনি। বাবা, তুমি এখনই একে পুলিশে দাও। আমার কথা শুনতেই বাবা মায়ের থেকে আমাকে ছাড়িয়ে সজোরে আমার গালে এক চড় বসিয়ে দিল। আর কত নাটক করবি তুই? এভাবে এত লোকজনের মধ্যে আমাদের অপমান করিয়ে তোর মন ভরেনি? বেরিয়ে যা এই বাসা থেকে। তোর জন্য আজান আমাদের এতগুলো কথা শুনিয়েছে। সমাজে আমার মাথা নত হয়ে গেছে। আসলে আজান ঠিকই বলছিল, তুই একটা লোভী মেয়ে। বাবা, বিশ্বাস করো, আমি এইসব কিছুই করিনি। এই লোকটা আমাকে জোর করে বিয়ে করেছে। বাবা আমার কথা শেষ হওয়ার আগেই আমাকে একের পর এক থাপ্পড় দিতে লাগলো। রাজ এসে বাবার হাত ধরে আটকিয়ে বলল, আরে আরে শ্বশুর মশাই, এভাবে মেরে মেরে তো আমার বউটার গালটাই লাল করে দিলেন। এখন আর আমার এত সুন্দর বউয়ের গায়ে হাত দেওয়ার কোনো অধিকার আপনার নেই। যাই হোক, রিনি, তোমার বাবা মাকে শেষবারের মতো দেখে নাও, আর তোমার সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নাও, অনেক দেরি হয়ে গেছে। আমাদের বাসায় ফিরতে হবে, ভুলে গেলে চলবে না। আজ তো আমাদের ফুলসজ্জা। আমি কিছুতেই আপনার সাথে যাব না। বাবা মা, বিশ্বাস করো, আমার এখানে কোনো দোষ নেই। আমার সাথে অন্যায় হয়েছে। বাবা কোনো কথা না বলে আমার রুমে চলে গেল। আমি মায়ের কাছে গিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করলাম, মা, তুমি তো আমাকে বিশ্বাস করো। মা, আজান কেমন আছে? ও কি আমাকে ভুল বুঝেছে? মায়ের মন তো, সে বারবারই চাইছে আমাকে বিশ্বাস করতে, কিন্তু আমার এভাবে বিয়ে করা কিছুতেই মেনে নিতে পারছে না। আজান চলে গেছে, 1 সপ্তাহের মধ্যে পরিবারের পছন্দেই বিয়ে করে নিবে, আর তোকে কখনো ক্ষমা করবে না। খানিক বাদে বাবা হাতে করে একটা ব্যাগে আমার সব জিনিসপত্র বাহিরে ছুঁড়ে ফেলে দিয়ে আমাকে টেনে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিল। রাজু আমার পিছু পিছু বের হলো। শোনো ছেলে, এই মেয়েটাকে এখান থেকে নিয়ে যাও। আজ থেকে এ আমাদের কেউ না। আর এই মেয়ে, ভুলেও কখনো এই বাড়ির দিকে আসার কথা চিন্তা করো না। আজ থেকে আমাদের মেয়ে আমাদের জন্য মৃত। আমি বাবার পায়ে জড়িয়ে ধরে কান্না করে বারবার বলছি, বাবা, আমার কথা বিশ্বাস করো। বাবা আমাকে বলে, বাবা, আমি কারো বাবা না। বলে বাবা বাসায় ঢুকে দরজা আটকিয়ে দিল। একদিনে আমার জীবনটা এলোমেলো হয়ে গেল। আমার এত দিনের ভালোবাসা, আমার পরিবার, আমি সব হারিয়ে ফেললাম। রাজ আমার হাত ধরে টেনে উঠাতে আমি তাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিলাম। আমাকে আপনি ছোবেন না, আমি আপনাকে ঘৃণা করি। রিনি সোনা, আমি সব বুঝি, আর এখন আমাকে ঘৃণা করাটাই স্বাভাবিক। পাগলামি করো না, চলো আমার সাথে। আমি কেমন যেন পাগলের মতো কান্নাকাটি শুরু করে দিলাম। আপনার সাথে আমি কিছুতেই যাব না। রাজের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে টাল সামলাতে না পেরে আমি জ্ঞান হারালাম। সকালে পাখির কিচিরমিচির শব্দে আমার ঘুম ভাঙল। চোখ মেলে তাকাতেই দেখি ফুল দিয়ে সাজানো একটা খাটে আমি শুয়ে আছি। পাশ ফিরতেই দেখি রাজ ঘোর লাগা দৃষ্টিতে আমারই দিকে তাকিয়ে আছে। যতই সে জোর করে আমাকে বিয়ে করে থাকুক না কেন, আমি ওকে কখনো নিজের হাজব্যান্ড হিসাবে মেনে নিব না। রাজ আমার কাছে আসতেই আমি ওকে ধাক্কা মেরে বিছানায় থেকে নিচে ফেলে দিই। বেরিয়ে যান এই রুম থেকে। আমি আপনার সাথে কিছুতেই এক রুমে এক বিছানায় থাকবো না। রাজ উঠে মুচকি হেসে বলল, আমার বাসায় আমারই রুম থেকে তুমি আমাকে বেরিয়ে যেতে বলছো? আপনি বের না হলে আমি বেরিয়ে যাচ্ছি। আমি উঠে হাঁটা শুরু করলে রাজ আমার হাত টেনে তার বুকের সাথে আমাকে জাপটে ধরে বলল, তোমাকে বিয়ে করার পর থেকেই এই রুমটা তোমারও। ছাড়ুন আমাকে, আমি এই বিয়ে মানি না।
আর যে বিয়ে বিয়ে করছেন আমি আপনাকে ডিভোর্স দেব। ডিভোর্সের কথা শুনতেই রেগে আমার ঠোঁট কামড়ে ধরল। আমি ব্যথায় কান্না করে দিলাম। রাজ আমাকে ছেড়ে দিয়ে বলল, একবার এই কথা বলেছো ঠিক আছে, দ্বিতীয়বার যেন আর এই কথা না শুনি। ফ্রেশ হয়ে খেতে আসো, আমি ডাইনিং রুমে তোমার জন্য ওয়েট করছি। আমি ফ্রেশ হয়ে রুমেই বসে রইলাম। একটু পর রাজের মা আমাকে খেতে ডাকতে এলো। আমি তাকে সাফ জানিয়ে দিলাম আমি খাবো না। সে রেগে ডাইনিং রুমে চলে গেল। খানিক বাদে রাজ রেগে রুমে এসে আমাকে টেনে দাঁড় করালো। খেতে যাবে কিনা বলো। আমি খাবো না। ওকে সোজা কথায় কাজ না হলে বাঁকাভাবে বলতে হয়। রাজ আমাকে হুট করে কোলে নিয়ে ডাইনিং রুমে নিয়ে আসলো। একটা চেয়ারে বসতে বলল, চুপচাপ এখানে বসে পড়ো, নাইলে আমি কি করতে পারি তুমি খুব ভালো করে জানো। আমি চুপচাপ বসে খাওয়া শুরু করলাম। মা বাবার জন্য, আজানের জন্য খুব কষ্ট হচ্ছে আমার। খাবার গলা দিয়ে নামছে না। আমি কান্না করছি আর খাচ্ছি। এই বাড়ির বড় বউ হওয়ার কারণে আজকে দুপুরে আমাকে কিছু রান্না করতে হবে। এটা এই বাসার নিয়ম। আমি এত সহজে ভেঙে পড়ার মেয়ে না। আমি মনে মনে একটা প্ল্যান তৈরি করলাম। আমি রুমে এসে দেখি কেউ নেই। আমি রাজের মানিব্যাগ থেকে ২,০০০ টাকা বের করলাম। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলাম। সবার সাথে সুন্দরভাবে কথা বলে রান্নার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলাম। আমাকে হেল্প করার জন্য একজন মেয়ে দেওয়া হলো। আমি তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে তাকে ইমোশনাল করে ফেললাম। তাকে খালা বলে সম্বোধন করলাম। এক সময় সুযোগ বুঝে তাকে ২,০০০ টাকা দিয়ে বললাম, এক পাতা ঘুমের ওষুধ এনে দিতে আর বাকি টাকা রেখে দিতে। সে ভয়ে প্রথমে রাজি হয়নি, পরবর্তীতে আমার জড়াজড়িতে রাজি হলো। আমি সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে রান্না শুরু করলাম। একটা সময়ের পর জরিনা খালা, খালার নাম জরিনা, আমার হাতে এক প্যাকেট ঘুমের ওষুধ ধরিয়ে দিল। আম্মু তুমি আমাকে খালা বইলা ডাকছো, তাই তোমাকে এই উপকার করলাম আমি। কেউ যেন এই বিষয়ে না জানে, জানলে আমার রক্ষা নাই। আপনি কোনো চিন্তা করবেন না খালা, কেউ কিছু বুঝতে পারবে না। আমি সব রান্না শেষ করে ঘুমের ঔষধ গুঁড়ো করে সব খাবারে মিশিয়ে দিলাম। দুপুরে খাওয়ার সময় সবাইকে ডেকে খুব যত্নে সহিত আমি খাবার সার্ভ করলাম। রাজ আমার দিকে অবাক হয়ে চেয়ে রইল। আমাকে স্বাভাবিক দেখে খুব খুশি হলো। আমি হয়তো সব মেনে নিয়েছি। সবাই খাওয়া শুরু করলো। আমার রান্নার বিষয়ে কোর্স কমপ্লিট করা ছিল বিদায় সবাই আমার রান্না খুব পছন্দ হয়েছে। সবাই তৃপ্তি সহকারে খাবার খাচ্ছে। আমাকে বারবার সাধলেও আমি উত্তরে বললাম, আপনারা সবাই খাওয়ার পরেই আমি খেয়ে নেব। বাড়ির বউয়েরা সব সময় সবার শেষে খায়। আমার কথা শুনে রাজের মা খুব খুশি হলো। রাজীবও আমাকে দেখিয়ে আরোহীকে খোঁচা মারলো। রাতে আরোহীর রান্না করবে, কিন্তু আরোহী কোনো রান্না জানে না। এই বাড়ির নিয়ম, তাই আরোহীকেও রান্না করতে হবে। সবার খাওয়ার শেষে আমি তাদের ঘুমের অপেক্ষা করতে লাগলাম। অনেক দিন পর এত ভরপেট খাবার খেয়ে ঘুম চলে আসলো। রাজের বাবার কথা শুনে সবাই একই কথা বলতে লাগলো। সবাই যে যার রুমে চলে গেল। রাজ আমাকে খেয়ে তার রুমে যেতে বলল। সে আমার জন্য অপেক্ষা করছে। সবাই চলে যাওয়ার পর আমি আর এক মুহূর্ত দেরি না করে জরিনা খালার থেকে একটা শাড়ি নিয়ে সেটা পরে জরিনা খালা সেজে বাড়ি গার্ডের চোখ ফাঁকি দিয়ে বাহিরে চলে আসলাম। বাবা মা কেউ আমাকে বুঝলো না। আজান নিশ্চয় আমাকে বুঝবে। আমার যত তাড়াতাড়ি সম্ভব আজানের সাথে দেখা করতে হবে। এই সব চিন্তা করতে করতে আমি একটা রিক্সা নিয়ে আজানের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ভাড়া মিটিয়ে এক সময় আজানের বাসায় সামনে এসে দাঁড় হলাম। আজানের বাসায় ঢুকতে গেলে দারোয়ান চাচা আমাকে বাধা দেয়। কই যাচ্ছেন রিনি আম্মা? শুনছি আপনি নাকি আজান বাবাকে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করেছেন। তা বরকে ছেড়ে এখানে কি? আপনিও আমাকে ভুল বুঝলেন চাচা। আজানের বাসায় এর আগে আমি কয়েকবার এসেছি বিধায় এখানে সবাইকে এবং সব কিছু আমি খুব ভালো করেই চিনি। 5 বছরের সম্পর্ক, এত যেই সে কথা না। চাচা আমাকে একটা বার আজানের সাথে দেখা করতে দেন। আমি চাচার হাত পায়ে ধরে অনেক উনয় বিনয় করতে লাগলাম। আরে আম্মা, আজান বাবা তো এই বাসায় নেই। শুধু বাবা না, কেউই এখন এই বাসায় নেই। আজ তো আজান বাবার বিয়ে ওনার খালাতো বোনের সাথে। কি, আজানের বিয়ে? আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি ভেবেছিলাম আজানকে বুঝিয়ে বললে ও হয়তো আমাকে বিশ্বাস করবে, আমাকে বুঝবে। এতদিনের ভালোবাসা আমাদের, আমরা একসাথে হয়ে ওই বদমাইশ রাজকে পুলিশে দেব। আইনের মাধ্যমে ডিভোর্স হয়ে আমরা আবার এক হয়ে যাব। কিন্তু কি হয়ে গেল? আমার নিজেকে পাগল পাগল লাগছে। আমার সব স্বপ্ন আজ ভেঙে চুরমার হয়ে গেল।
আমি আজানের বাসার সামনে বসে কান্না করতে শুরু করলাম। নিজেকে কোনো মতে সামলাতে পারছি না। দারোয়ান চাচা আমাকে একখানে বসিয়ে সান্ত্বনা দিতে লাগলেন। আমার থেকে সব ঘটনা শুনে উনিও চমকে উঠলেন। এতটুকু বয়সে মেয়েটার সাথে কত অন্যায় হয়ে গেল। কেউ মেয়েটার পাশে নেই। আজান বাবাও মেয়েটাকে ভুল বুঝলো। এভাবে সন্ধ্যা হয়ে আসলো। দূর থেকে একটা ফুল দিয়ে সাজানো গাড়ি আসতে দেখে আমি নিজেকে সামলিয়ে উঠে দাঁড়ালাম। হ্যাঁ, এটাই তো আজানদের গাড়ি। আজান বর সেজে গাড়ি থেকে নিচে নামলো। ওর হাত ধরে বউ সেজে একটা মেয়েও নামলো। আমি দৌড়ে আজানের কাছে গিয়ে পাগলের মতো কান্না করতে শুরু করলাম। আমি আজানকে অনেক বোঝানোর চেষ্টা করতে লাগলাম। আজান আমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিল। আমি টাল সামলাতে না পেরে নিচে পড়ে হাতে প্রচণ্ড ব্যথা পেলাম। আমার অন্তরে ব্যথার কাছে এটা কোনো কিছুই না। আমাকে এভাবে দেখে আজানের মা আমাকে উঠিয়ে সজোরে আমার গালে এক চড় বসিয়ে দিল। আজান ঠায় দাঁড়িয়ে রইল। আজানের মা অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করতে লাগলো। আমাকে যা নয় তাই বলে অপমান করতে লাগলো। আমার ছেলের মন ভেঙে তোর শান্তি হয়নি, এখন আসছিস ওর সংসার ভাঙতে? যা, চলে যা এখান থেকে। আমি শুধু আজানের দিকে কান্নায় জড়িত নয়নে চেয়ে রইলাম। আজান, তুমিও আমাকে বিশ্বাস করলে না। আসলে তুমি আমাকে কখনো ভালোই বাসোনি। ভালোবাসলে হয়তো আজ আমার সাথে থেকে আমাকে এই বিপদ থেকে তুমি রক্ষা করতে। আজানের মা আমাকে আবারও মারতে এলে আজান তার মাকে আটকায়। আমার সামনে এসে কঠোর কণ্ঠে বলল, রিনি, আমি আমার জীবনে তোমার ছায়াও আর দেখতে চাই না। মা ঠিকই বলতো, তুমি একটা লোভী মেয়ে। তুমি আমাকে রেখে বিয়ে করতে পারলে, আমি কেন পারবো না? চলে যাও এখান থেকে। আর কোনো দিন তোমার এই নষ্ট চেহারা আমার সামনে এনো না। আমার নতুন জীবনে আমি আর তোমাকে চাই না। আমি আজানের পা জড়িয়ে ধরে কান্না করে অনেক বোঝানোর চেষ্টা করতে লাগলাম। রিনি, এখন সব পাগলামি বন্ধ করো। আমি কারো কোনো কথাই শুনছিলাম না। আজানের পা জড়িয়ে কান্না করেই যাচ্ছি। এমন সময় হুট করে রাজ এসে আমাকে টেনে তোলে। রাজকে এভাবে দেখে আমি ভয়ে থরথর করে কাঁপতে লাগলাম। আজানের মা রিনিকে দেখা মাত্রই অনেক আগে রিনির বাসায় ফোন করে রিনিকে নিয়ে যেতে বলে দিয়েছিল। সন্ধ্যায় যখন রাজের ঘুম ভাঙে তখন রিনিকে কোথাও খুঁজে না পেয়ে সবটা বুঝতে পারে। রিনি সবাইকে বোকা বানিয়ে পালিয়ে গেছে। রাজ আর দেরি না করে রিনির বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আর মনে মনে ভাবতে লাগলো, এভাবে আর না, ওকে নিজের করে রাখতে হলে আজকেই কিছু একটা করতে হবে। ওকে উচিত শিক্ষা দিতে হবে। রিনি হয়তো ওর বাবার বাসায় গেছে এই ভেবে সে তার শ্বশুরবাড়ি পৌঁছে যায়। রিনির বাবার কাছে রিনির কথা জিজ্ঞেস করতে তারা রিনি এই বাড়িতে নেই বলে জানিয়ে দেয়। তাহলে রিনি কোথায়? রিনির বাবার সাথে তর্ক বিতর্কের এক পর্যায়ে রিনির বাবার ফোনে আজানের মা কল করে। কলের সব কথা শুনে রাজের মাথায় রক্ত উঠে যায়। রাজ তখনই আজানের বাসায় ছুটে যায়। রিনিকে ধরে এক পাশে দাঁড় করিয়ে রাজ আজানের কলার ধরে বলে, রিনি এখন আমার স্ত্রী। আমার স্ত্রীর সাথে এমন ব্যবহার করার অধিকার তোকে কে দিয়েছে? রাজের মেজাজ তখন চরমে পৌঁছে গেছে। আজান রাজকে দেখা মাত্রই বলে, ও, এই তাহলে সে যে আমার কাছ থেকে আমার রিনিকে কেড়ে নিয়েছে। আমার কলার ছেড়ে দে বলে আজান রাজের মুখে একটা পাঁচ মেরে দিল। রাজও থেমে নেই। দুজনের মধ্যে মুহূর্তে মারামারি বেঁধে গেল। কেউ কারো থেকে কম না। এক পর্যায়ে রিনি তাদের মারামারি থামাতে আসলে রিনি বেশ আঘাত পায়, কিন্তু কারো সেদিকে কোনো খেয়াল নেই। এক পর্যায়ে রিনি চিৎকার দিয়ে ওদের থামতে বলে। রিনি তখন রাজের উদ্দেশ্যে বলে, আমি আপনার সাথে যাব না, দয়া করে মারামারি বন্ধ করুন। আমি কথা দিচ্ছি কখনো আজানের সাথে দেখা করব না। আর আজান, আমি আর কখনো আসবো না তোমার নতুন সংসারে সমস্যা সৃষ্টি করতে। আমাকে মাফ করে দিও, সুখে সংসার করো। বলেই কান্না করতে করতে রাজের গাড়িতে গিয়ে বসে পড়ল। রাজও রিনির পিছনে গাড়িতে গিয়ে বসে পড়ল। ওদের বাসার উদ্দেশ্যে রওনা হলো। রাস্তায় রাজ রিনির সাথে কোনো কথাই বলল না। বাসায় যেতেই সবাই রিনির দিকে কীভাবে যেন তাকাচ্ছে। এই মেয়ের বুদ্ধি দেখে সবাই হতবাক। জরিনা খালাকেও বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। রাজের বাবা রাজকে বলে, সি রাজ, তুই আমার ছেলে হয়ে নিজের বউকে কন্ট্রোল করতে পারিস না? এই বাড়ির বড় বউ হয়েও এভাবে আমাদের সম্মান কিভাবে নষ্ট করতে পারে? জোর করে হলেও বিয়েটা হয়ে গেছে, ওকে সবটা মেনে নিতে হবে বলিস? তুই তো জানিস সামনেই ইলেকশন।
এর মধ্যেই এমন কিছু সাংবাদিকরা জানতে পারলে কি হবে বুঝতে পারছিস তুই? রাজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রিনি সকলের কাছে ক্ষমা চেয়ে পুনরায় আর এইসব করবে না বলে কথা দেয়, আর কান্না করতে করতে রুমে চলে যায়। আজ রিনি সর্বহারা, তার কেউ নেই, না আছে বাবা মা, না আছে আজান। আজানও ওকে বিশ্বাস করতে পারল না, সেও বিয়েটা করে নিল। আর এই সবের মূল কারণ হচ্ছে রাজ আর তার কপাল। রাজকে সে কখনোই ক্ষমা করবে না। রিনি সারাদিন কিছু খায়নি। রাজ রিনির জন্য কিছু খাবার নিয়ে তার রুমে ঢুকতে যাবে, তখনই রাজের মা তাকে দাঁড় করায়। রাজ, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে, একটু এদিকে আয়। রাজকে আড়ালে নিয়ে যে রাজের মা বলে, রাজ, এই মেয়েকে এত সহজে তুই বশ করতে পারবি না। কাল তোদের মধ্যে কিছু হয়েছিল, তুই এখন আর ছোট না। আমি কি বলতে চাচ্ছি তুই ঠিক বুঝতে পারছিস? রাজ মাথা নাড়িয়ে না সুযোগ জবাব দেয়। রাজের মা তখন রেগে বলে, কেমন পুরুষ তুই, একটা মেয়ের সাথে পারিস না? শোন, যেহেতু তুই ওকে জোর করে বিয়ে করেছিস, সেহেতু এত সহজে তোকে মেনে নিবে না। যে মেয়ে এতগুলো গার্ডের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে পারে, সে মেয়ে আবারও পালিয়ে যাবে। তাই আমি তোকে বলছি, তুই ওর সাথে জোর করে হলেও স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন কর। একটা বাচ্চা নিয়ে নে, দেখবি ও সারা জীবন এর জন্য তোর হয়ে থাকবে। রাজ একটু ভেবে ওর মাকে বলল, মা, তুমি ঠিকই বলছো। আমি নিজের অজান্তে রিনিকে অনেক ভালোবেসে ফেলেছি। ওকে কখনো হারাতে চাই না। ওই তাড়াতাড়ি আমি দাদু হতে চাচ্ছি তাহলে। রাজ মুচকি হেসে তার রুমে চলে যায়। রাজ একটা খাবার প্লেট হাতে নিয়ে তার রুমে ঢুকতেই দেখে রিনি বেডে শুয়ে কান্না করছে। রাজ রিনিকে খাবারের জন্য ডেকে তোলে। এত কিছু হয়ে যাওয়াতে রিনি মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছে। এর মধ্যে রাজ বারবার তাকে খাওয়ার জন্য ধাক্কাচ্ছে। অবশেষে রিনি রেগে গিয়ে রাজের গালে এক চড় মেরে বসে। রাজ তার বাবা মার অনেক সাধনার ছেলে। বিয়ের 7 বছর পর রোজিনা পারভিনের কোল জুড়ে রাজ এই পৃথিবীতে আসে। প্রথম সন্তান হওয়ায় সকলের আদরের সে। প্রভাবশালী ধনী পরিবারে হওয়ায় দরুন তার কোনো চাওয়া কেউ অপূর্ণ রাখেনি, বরং তার সকল অন্যায়কে প্রশ্রয় দিয়েছে। রাজের শরীরে মার তো দূরের কথা, কেউ কখনো একটা টোকা পর্যন্ত দিতে পারেনি। আজ রিনি তাকে চড় মারল। রাজ এবার নিজেকে কন্ট্রোল করে রাখতে পারল না। সে ভেবেছিল রিনিকে কিছুদিন সময় দেবে সব কিছু মেনে নেওয়ার জন্য। সে রাতে রাজ জোর করে রিনির সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। রিনি অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে। রাজ এতক্ষণে নিজের মধ্যে ফিরে আসে। সে আজ রাগে পশুর মতো আচরণ করে ফেলেছে। এতক্ষণে রাজ রিয়েলাইজ করলো সে চরম ভুল করে ফেলেছে। পরের দিন রিনি চোখ মেলতেই দেখে রাজ তার পা জড়িয়ে ধরে বসে আছে। রিনির শান্ত দৃষ্টিতে চেয়ে আছে, তার চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে পড়ছে। রাজ বারবার তার কাজের জন্য ক্ষমা চাইয়ে যাচ্ছে। রিনি, একটা বারও আমাকে ক্ষমা করে দাও, আমি ভালো হয়ে যাব। তুমি আমাকে যে শাস্তি দেবে আমি তাই মেনে নেব। আমি তোমাকে প্রচুর ভালোবাসি, তোমাকে কিছুতেই হারাতে চাই না। রিনি কোনো কথাই বলে না। রিনি, তুমি যদি আজ আমাকে শাস্তি না দাও তাহলে আমি নিজেই নিজেকে শাস্তি দেব বলে রাজ একটা ছুরি বের করে। রিনি তবুও কিছুই বলে না। রাজ এবার রিনির সামনে তার হাতে অনবরত ছুরির ঘা করতে থাকে। রিনি এবার রাজের পাগলামি দেখে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। রিনির চিৎকার শুনে সবাই রুমে এসে রাজকে এভাবে দেখে ভয় পেয়ে যায়। দ্রুত রাজকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রচুর ব্লিডিংয়ের কারণে রাজ সেন্সলেস হয়ে যায়। রিনি এত সব দেখে থম মেরে বসে থাকে। 3 দিন পর রাজ সুস্থ হয়ে বাড়ি ফেরে। রাজ এখনও তার কাজের জন্য রিনির কাছে ক্ষমা চায়। রিনি রাজের পরিবারের সকলকে ডেকে আনে। সকলের সামনে সে রাজকে ক্ষমা করবে বলে, তবে তার কিছু শর্ত আছে। রাজ যদি শর্তগুলো পূরণ করতে পারে তবেই সে তাকে ক্ষমা করবে। এই কয়দিনে রিনি তার জীবন নিয়ে অনেক ভেবেছে। জন্ম, মৃত্যু, বিয়ে, এই সব আল্লাহর ইচ্ছেতেই হয়। আল্লাহ যেহেতু তার জীবনে রাজকে সিলেক্ট করেছে, তাই যেভাবেই বিয়েটা হোক, রাজ এখন তার স্বামী। সে রাজকে একটা সুযোগ দিতে চায়। তোমাকে ছেড়ে যাওয়ার কথা বাদ দিয়ে যে শর্ত দিবা আমি সব পালন করব। ভেবে বলুন, পরে কোনো একটা শর্ত পূরণ না করতে পারলে আমাকে ডিভোর্স দিতে হবে। রাজি তো? রাজি, আমি রাজি, আমি সব শর্ত মেনে নিব। এবার রিনি তার শর্তগুলো বলা শুরু করলো। 1. 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2. কোরআনের হাফেজ হতে হবে। 3. হালালভাবে উপার্জন করতে হবে, রাজনীতি করা যাবে না। 4. আমার পরিবারের সাথে আবার সম্পর্ক ঠিক করে দিতে হবে।
5. তওবা করে আজ থেকে সব প্রকার খারাপ অভ্যাস ত্যাগ করতে হবে। যাদের সাথে এতদিন অন্যায় করে এসেছে তাদের সকলের কাছে যেক মাফ চাইতে হবে এবং শেষ শর্ত, আমাকে নিয়ে হজে যেতে হবে। বলুন আপনি কি এই শর্তে রাজি? রাজ এবার রিনিকে জড়িয়ে ধরে বলে, আমি রাজি, তোমার জন্য সব করতে পারবো। রিনি রাজকে সরিয়ে দিয়ে বলে, আগে শর্ত পূরণ করেন তবেই আমার কাছে আসবেন। বিয়ে একটা পবিত্র সম্পর্ক। বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই অপরিচিত দুজন মানুষ তাদের দুজনের প্রতি ঐশ্বরিকভাবে টান, মায়া ও ভালোবাসা অনুভব করে। রিনিও সেই টানে রাজকে মেনে নেয়। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।